Swayam Prabha. Digital India. Educated India. নমস্কার, আমার নাম ডক্টর রুচিতা চক্রবর্তী। আমি দিল্লি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং এখন আমি শুরু করতে চলেছি আমার 5 নম্বর লেকচার। এর আগে অবধি আমরা দেখেছিলাম কোড অন ওয়েজেস। এই 5 নম্বর লেকচার অর্থাৎ এখন থেকে আমরা শুরু করছি অন্য আরেকটি কোড, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোড। তো এই লেকচারে আমরা ইন্ট্রোডিউস করব, আমরা দেখব যে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোডটি কি এবং তার অন্তর্গত কি কি আইন আমরা একীভূত করেছি। তাহলে প্রথমেই দেখা যাক সূচিপত্র। আমরা এখানে কি কি দেখব সেটা হচ্ছে শিল্প সম্পর্ক কোড কি, কিভাবে সেই বিষয়গুলো আলোচনা করব। শিল্প সম্পর্ক বলতে আমরা কি বুঝি এবং তার উদ্দেশ্য কি আমরা সেটাও দেখব। শিল্প সম্পর্ক এবং শ্রম আইন এই দুটির মধ্যে কিভাবে এই দুটি একে অপরের সাথে জড়িত রয়েছে সেই জায়গাটা। শ্রম আইনের আইন শাস্ত্র বুঝবো তারপরে, আর আন্তর্জাতিক শ্রম সংস্থার বিষয়েও আমরা একটু আলোচনা করব। তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা শুরু করি শিল্প সম্পর্ক কোড বা ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস কোড, যেটা 2020 সালে আমরা তৈরি করি। শিল্প সংক্রান্ত কোড 2020। এটিতে 3টি বিদ্যমান কেন্দ্রীয় শ্রম আইনকে একীভূত করে প্রতিষ্ঠান করা হয়েছে। সেটি কি কি? প্রথমটি হচ্ছে ট্রেড ইউনিয়ন আইন। ট্রেড ইউনিয়ন আইনটি 1926 সালের আইন। শিল্প কর্মসংস্থান আইন, যাকে স্থায়ী আদেশও বলা হয়, ইন্ডাস্ট্রিয়াল এমপ্লয়মেন্ট স্ট্যান্ডিং অর্ডার অ্যাক্ট 1946 সালের, এবং শিল্প বিবাদ আইন 1947 সালের, যেটাকে ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউটস অ্যাক্ট আমরা বলি। আর আমি আবারও বলে রাখি, যেহেতু এই 4টি কোড আমরা তৈরি তো করে ফেলেছি, কিন্তু এই 4টি কোড এখনো আমরা ইমপ্লিমেন্ট করিনি, কারণ সরকারি গেজেটে এটা এখনো নোটিফাই হয়নি। এবং সেই কারণেই এই যে এই 3টি আইন রয়েছে, ট্রেড ইউনিয়ন অ্যাক্ট, ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্ট, ইন্ডাস্ট্রিয়াল এমপ্লয়মেন্ট স্ট্যান্ডিং অর্ডার অ্যাক্ট, এই অ্যাক্টগুলি এখনো কিন্তু প্রযোজ্য। ফলে আমরা এই ক্ষেত্রেও যখন ইন্ডাস্ট্রিয়াল কোডটা দেখব, আমরা আইনগুলি আগে কি আইন ছিল, অর্থাৎ এই আইনগুলিতে কি কি কিরকম ভাবে জিনিসগুলিকে, সেই ধারণাগুলিকে আমরা দেখেছিলাম, এবং তার সম্পর্কে তার পরিপ্রেক্ষিতে এই নতুন কোডটি যেটা আমরা এনেছি সেইখানে এই নীতিগুলিকে আমরা কিভাবে পরিবর্তন করেছি বা কি কি আমরা দেখছি, নতুন কি কি আমরা এর মধ্যে জড়িয়েছি, সেই জিনিসগুলো আমরা দেখব। তাহলে প্রথমে দেখে নিই এই যে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোড যেটি আছে তাতে মূল বৈশিষ্ট্য এবং উদ্দেশ্য কি। তাহলে প্রথমটি অতি অবশ্যই আইন একত্রিতকরণ। সেটি হচ্ছে এই কোডটি 3টি বিদ্যমান শ্রম আইনকে একটি একক এবং ব্যাপক কাঠামোতে একীভূত করে। সুসংগত সম্পর্ক উন্নতিকরণ। এর লক্ষ্য হলো ট্রেড ইউনিয়ন, কর্মপরিবেশন এবং বিবাদ নিষ্পত্তি। খুব খুব গুরুত্বপূর্ণ জায়গা, এটা নিয়ে আমরা আরো বিস্তারিত রূপে আলোচনা করব এই লেকচারটিতে। সম্পর্কিত সমস্যাগুলির সমাধান করে শিল্প সম্পর্কের জন্য আরো অনুকূল পরিবেশ তৈরি কিভাবে আমরা করতে পারি সেটা। সুবিন্যস্ত বিবাদের নিষ্পত্তি। এই কোডটি শিল্প বিরোধের তদন্ত এবং নিষ্পত্তির জন্য ব্যবস্থা প্রদান করে, যার মধ্যে অভিযোগ নিষ্পত্তি কমিটির বিধানও রয়েছে। ট্রেড ইউনিয়ন নিয়ন্ত্রণ। এটি ট্রেড ইউনিয়ন নিবন্ধন এবং স্বীকৃতির প্রক্রিয়ার রূপরেখা দেয়, এবং এটি যৌথ দর কষাকষি, যাকে আমরা বলি ইংরেজিতে কালেকটিভ বার্গেনিং। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, আমরা বিস্তারিত আলোচনা করব এই বিষয়টা নিয়ে। দর কষাকষির সাথে সম্পর্কিত বিষয়গুলিও সমাধান করে। নিয়োগের শর্তাবলী। এই কোডটি শিল্প প্রতিষ্ঠানে নিয়োগের শর্তাবলী নির্দিষ্ট করে, যার মধ্যে রয়েছে ছাঁটাই, অর্থাৎ ডিসমিসাল হতে পারে, ডিসচার্জ হতে পারে,
অনেক রকমের আছে, সেটাও আমরা বিস্তারিত আলোচনা করব। স্ট্রাইকের একটা ব্যাপার রয়েছে, এবং বন্ধের বিধান। অভিযোগ নিষ্পত্তির ওপরে জোর, এটি নির্ধারণ করে যে 20 বা তার বেশি কর্মচারী সহ প্রতিষ্ঠানে অভিযোগ নিষ্পত্তি কমিটি গঠনকে বাধ্যতামূলক করে, যাতে পৃথক কর্মচারীদের অভিযোগ সমাধান করা যেতে পারে। লঙ্ঘনের জন্য শাস্তি, এই কোডটি অবৈধ ধর্মঘট এবং লকআউট সহ বিভিন্ন লঙ্ঘনের জন্য শাস্তির একটি রূপরেখাও তৈরি করে দেয়। সেই সাথে ছাঁটাই, স্ট্রাইক বা বন্ধের জন্য প্রয়োজনীয় অনুমতি প্রদানের প্রক্রিয়াও প্রসারিত করে। মূলত শিল্প সম্পর্ক কোড 2020 ভারতের শ্রম আইন আধুনিকরণ খুব গুরুত্বপূর্ণ জায়গা, এবং শিল্প সম্পর্কের জন্য আরো দক্ষ ও ভালো পরিবেশ তৈরির দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ওই শিল্প শান্তি ব্যাপারটা নিয়ে যে আমরা আগের লেকচারেও কথা বলেছিলাম, এখানেও কিন্তু যখন আমি বলছি দক্ষ এবং ভালো পরিবেশ, তার মধ্যে কিন্তু শিল্প শান্তির যেই ধারণাটি রয়েছে সেটাও কিন্তু অন্তর্নিহিত। এবার আমরা দেখি যে শিল্প সম্পর্ক, এই যে কথাটি আমি বলছি, এর অর্থ কি এবং এর উদ্দেশ্য কি। আমরা এতক্ষণ কিন্তু কথা বলেছি, এর আগের লেকচার অবধি যখন আমরা ওয়েজ কোড নিয়ে আলোচনা করছিলাম, সেখানে কিন্তু বারবার উঠে আসছিল শ্রম আইন, অথবা যেটাকে ইংরেজিতে আমরা বলি লেবার ল। এখন যখন আমরা শিল্প সম্পর্ক কোডটি, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোডটির কথা বলছি, তখন কিন্তু এখানে শিল্প সম্পর্ক অর্থাৎ লেবার ল, শ্রম আইন এবং শিল্প সম্পর্ক অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, এই দুইটি কি একই জিনিস, না দুইটি পরস্পরের সাথে কোনোভাবে জড়িত রয়েছে, মিলিত রয়েছে, না দুটির কি ভিন্নতা রয়েছে, পার্থক্য কি, এই জায়গাগুলো আমরা বুঝে নেব। তো যতক্ষণ আমরা শ্রম আইন নিয়ে দেখছিলাম, সেটা আমরা লেবার ল বলছিলাম। এখন কিন্তু সেই জায়গাটা থেকে আমি একটুখানি সরে এসে শুরু করছি শিল্প সম্পর্ক অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল রিলেশন। তাহলে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের কি অর্থ? শিল্প সম্পর্ক বলতে নিয়োগকর্তা, কর্মচারী ও ট্রেড ইউনিয়ন দুটিকে একই খাতায় ফেলা হচ্ছে, কারণ কর্মচারীরাই সংগঠিত হয়ে ট্রেড ইউনিয়ন তৈরি করেন। এই বিষয়ে আমরা আরো এর পরের লেকচারগুলিতে আমরা আরো বিস্তারিতভাবে আলোচনা করব যে কিভাবে সেটা সম্ভব হয়ে ওঠে। এই মুহূর্তে এটা বোঝা যাক যে কর্মচারী অর্থাৎ শ্রমিকদের কথা আমরা যখন বলছি, ট্রেড ইউনিয়ন কিন্তু শ্রমিকদেরকেই রিপ্রেজেন্ট করে, এবং সরকারের মধ্যে একটি জটিল সম্পর্ককে বোঝায়। এই সম্পর্কটিকে আমি জটিল বলছি, অর্থাৎ কমপ্লেক্স বলা হচ্ছে, কারণ এই যে দীর্ঘদিনের এই যে ঐতিহাসিক জায়গাগুলো আলোচনা করার সময় আমরা যেমন দেখলাম যে এই যে দীর্ঘদিনের একটা শোষণের ব্যাপার রয়ে গেছে, যারা নিয়োগকর্তা তারা যে এই শ্রমিক শ্রেণীদেরকে শত বছর ধরে এই একটা শোষণ, একটা নির্যাতন, এই শ্রমিক শ্রেণী যে একটা পীড়িত শ্রেণী হিসেবে উঠে এসছে আমাদের সামাজিক এবং অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে, সেই জায়গাটা থেকে যখন আমরা এই ইন্ডাস্ট্রিয়াল রিলেশন অর্থাৎ শিল্প সম্পর্ককে যখন আমরা ব্যাখ্যা করছি, তখন কিন্তু এটা একটা খুব কমপ্লেক্স জায়গা হয়ে যাচ্ছে। আমরা যখন আরেকটু ভালো করে এই বিষয়গুলো দেখলে আমরা বুঝতে পারবো যে এটাকে জটিল বলার পেছনে কারণ এটা যে সমাজে যাদের কাছে টাকা রয়েছে, যারা ধনী, যারা অর্থবান, তাদের চিন্তা ভাবনা, তাদের ধারণা, তারা শিল্প থেকে কি চাইছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে আলাদা। তারা শিল্প থেকে চাইছে আরো বেশি লাভ, তারা শিল্প থেকে চাইছে উন্নতি, এবং সেটা অর্থনৈতিক উন্নতিটাই বোঝার স্বাভাবিক। কিন্তু অপরদিকে আমরা যখন এই শ্রমিক শ্রেণীর কথা বলছি, তাদের কাছে কিন্তু এই শিল্প সম্পর্ক পরিপ্রেক্ষিতে যখন আমি শ্রমিকদের ব্যাখ্যা করছি বা শ্রমিকদের জায়গাটা বোঝার চেষ্টা করছি, শ্রমিকরা কিন্তু এই অর্থনৈতিক ব্যবস্থা থেকে অর্থাৎ শিল্প থেকে তারা কিন্তু তাদের বেয়ার মিনিমাম অর্থাৎ নিম্নতর বেঁচে থাকার জন্য যে জিনিসগুলো প্রয়োজন, এই যে আমরা আগে ওয়েজ কোডে যখন আমরা দেখলাম যে মজুরির ধারণাগুলি যখন আমরা দেখলাম, আলোচনা করলাম, তখন এই যে এই শ্রমিক শ্রেণীর বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন, যেটুকু প্রয়োজন, তার থেকে ঊর্ধ্বে গিয়ে কতটুকু প্রয়োজন,
সেই জিনিসগুলো অন্তর্নিহিত হচ্ছে যখন আমি শ্রমিকের দিক থেকে আমি এই আইনটাকে ব্যাখ্যা করছি। ফলে এই যে আমি জটিলতার সৃষ্টি হচ্ছে এই জায়গাটাকে আমি বোঝানোর চেষ্টা করছি যে যখন লেবার ল আমি বলছি তার মানে শ্রমিককে সুরক্ষা করার জন্য কিন্তু লেবার লগুলি নির্ধারণ করা হয়েছে। অপরদিকে যখন আমি শিল্প সম্পর্ক বলছি, শিল্প সম্পর্ক কিন্তু প্রোটেকশন জিনিসটা এক্স্যাক্টলি নয়। শিল্প সম্পর্ক কিন্তু এই যে নিয়োগকর্তারা একদিকে যারা শিল্প থেকে অন্যরকম জিনিস লাভ প্রত্যাশা করছেন, এবং অপরদিকে শ্রমিকরা যারা শিল্প থেকে তাদের বেয়ার মিনিমাম, তাদের বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন সেই অর্থনৈতিক সাহায্যটা এক্সপেক্ট করছেন, আশা করছেন, সেই 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 জিনিসটা যেটা দুটো আলাদা আলাদা দিক তৈরি করছে একটা শিল্পের মধ্যে, ইন্ডাস্ট্রির মধ্যে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের মধ্যে, সেই জায়গাটা, সেই সম্পর্কটাকে যখন আমি বিবেচনা করব, বর্ণনা করব, এবং আমরা যেটা আলোচনা করছি সেইটাকে আমি বলবো শিল্প সম্পর্ক। এবং সেই কারণেই যেহেতু উভয় বর্গই এই শিল্প বা ইন্ডাস্ট্রি থেকে আলাদা আলাদা জিনিস প্রত্যাশা করছে, এবং এই প্রত্যাশিত জিনিসগুলো কখনো কখনো দেখা যায় একে অপরের সাথে দ্বন্দ্ব তৈরি করছে। সেই কারণেই আমি এটাকে জটিল বলছি, যা তাদের মিথস্ক্রিয়া অর্থাৎ ইন্টারঅ্যাকশনে ভিন্ন দিকগুলিকে অন্তর্ভুক্ত করে। এর মধ্যে রয়েছে আলোচনা করা, যেটাকে আমরা নেগোসিয়েশন বলে থাকি, কাজের পরিবেশ এবং বিবাদ নিষ্পত্তি। এর মূল উদ্দেশ্য হলো জড়িত সকল পক্ষের স্বার্থের ভারসাম্য বজায় রেখে একটি শান্তিপূর্ণ এবং উৎপাদনশীল কর্ম পরিবেশ গড়ে তোলা। তাহলে আবার দেখি এখানে ভারসাম্য অর্থাৎ একটা ব্যালেন্স তৈরি করা, এবং একটি শান্তিপূর্ণ, ওই যে সেই আবার ফিরে যাচ্ছি কেন্দ্রবিন্দু, যেটা ওই শান্তির কেন্দ্রবিন্দু, সেই দিকে যে শিল্প শান্তি কি করে বজায় রাখা যেতে পারে। কারণ যখন শিল্পর মধ্যে জড়িত দুটি গোষ্ঠী আলাদা আলাদা জিনিস প্রত্যাশা করছেন এবং আলাদা আলাদা জিনিসকে প্রত্যাশা করে তারা একে অপরের সাথে সম্মিলিত হয়ে কাজটি করছেন, তাহলে স্বাভাবিকভাবেই সেই জটিলতার মধ্যে থেকে অশান্তিও বৃদ্ধি পেতে পারে। এবং সেই অশান্তিটা যাতে আমরা কমাতে পারি, কি কারণে? কারণ যত বেশি বিবাদ হবে, যত বেশি বিরোধ চলবে, তত বেশি অর্থনৈতিকভাবে সেই শিল্পটি বা সেই ইন্ডাস্ট্রিটি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এবং যেহেতু একটা জায়গাতে দুই পক্ষই কিন্তু একমত, সেটা হচ্ছে যে অর্থ লাভ, সেটা নিয়োগকর্তাই হোক বা সেটা শ্রমিকই হোক, অর্থ লাভ কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। এবং যদি ইন্ডাস্ট্রি অর্থাৎ শিল্পই যদি না থাকে, তাহলে কিন্তু দুই তরফার কারোর কাছেই সেই অর্থ লাভটা সম্ভব নয়। এবং এই জিনিসটা বুঝে যখন আইন তৈরি হচ্ছে, আইন কিন্তু সেটা দেখছে যে শান্তিপূর্ণভাবে যদি শিল্প সম্পর্কটাকে আমরা গড়ে তুলতে পারি, যেখানে একে অপরের সাথে এই দ্বন্দ্বটি বা এই বিবাদটি আমরা কমাতে পারি, বিরোধটি আমরা একেবারেই সরিয়ে ফেলতে পারি, সেই ক্ষেত্রে আইনটাও ভালো হবে এবং লেবার কন্ডিশনস যেটাকে আমরা বলি বা ইন্ডাস্ট্রিয়াল হেলথ যেটা আমরা ইংরেজিতে বলি, সেই জিনিসটাকে কিন্তু আমরা বৃদ্ধি করতে পারি, ভালো করে তুলতে পারি। এবার শিল্প সম্পর্কের উদ্দেশ্য কি? সবার প্রথমে আমরা দেখছি শিল্প সম্প্রীতি বৃদ্ধি। এমন একটি কর্মক্ষেত্রের পরিবেশ তৈরি করা যেখানে নিয়োগকর্তা এবং কর্মচারীরা কার্যকরভাবে একসাথে কাজ করে দ্বন্দ্ব কমিয়ে আনতে পারে এবং সহযোগিতা বৃদ্ধি করতে পারে। শ্রমিকদের অধিকার রক্ষা করা। এবার আমরা যখনই বলছি দ্বন্দ্ব কমানো, যখনই আমরা বলছি সহযোগিতা করা, স্বাভাবিকভাবে অধিকার রক্ষা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। যখন আমার অধিকারটা রক্ষা যদি না হয়, তাহলে সেই ক্ষেত্রে দ্বন্দ্ব তো কমানো একেবারেই অসম্ভব, এবং স্বাভাবিকভাবে সহযোগিতা সহ সেই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা অর্থনৈতিক দিকে, অর্থ উপার্জনের দিকে সে কাজগুলো করাও খুব একটা সহজ ব্যাপার হবে না। ফলে সেই কারণে আমি যখন শ্রমিকদের অধিকার রক্ষার কথা বলছি, মানে যখন আমি সমৃদ্ধির কথা বলছি, অর্থনৈতিক সমৃদ্ধির কথা, অধিকার রক্ষাটাও কিন্তু এর মধ্যে খুব গুরুত্বপূর্ণভাবে, খুব গভীরভাবে অন্তর্নিহিত রয়েছে। তাহলে তার মধ্যে কি পড়ছে? তার মধ্যে পড়ছে ন্যায্য মজুরি। এই নিয়ে আমরা মজুরি কোডের অন্তর্হিত বিভিন্ন ধরনের আইনগুলি পরিচর্যা করেছি। নিরাপদ কর্মপরিবেশ এবং শ্রম আইন মেনে চলা নিশ্চিত করা, কর্মীদের মঙ্গল এবং অধিকার রক্ষা করা, সিকিউরিটি এবং তাদের রাইটস।
বিবাদ নিষ্পত্তি সহজতর করা, নিয়োগকর্তা এবং কর্মচারীদের মধ্যে দ্বন্দ্ব সমাধানের জন্য ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যেমন সম্মিলিত দর কষাকষি, কালেকটিভ বার্গেনিং, এটা নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। মধ্যস্থ বা সালিশ, যেটাকে আমরা বলে থাকি নেগোসিয়েশন অথবা আরবিট্রেশন। আমরা যখন 2025-এ দাঁড়িয়ে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করছি, এখানে এটাও বলে রাখা দরকার যে আমরা সাধারণত এটা ভেবে থাকি যে আমাদের যদি কোনো অধিকার আমরা না পাই বা কোনো ন্যায্য অধিকার আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে আমাদের কোনো ন্যায্য অধিকার থেকে, সেই ক্ষেত্রে আমরা বলে থাকি, বুঝে থাকি, ভেবে থাকি যে আইনের কাছে বা আদালতের কাছে কিন্তু আমাদের যাওয়ার একটা অপশন থাকে। সেটা অনিশ্চিতভাবে নিশ্চয়ই থাকে, সেটা নিশ্চয়ই থাকে, কিন্তু এছাড়াও যেহেতু আদালতের যে সময়ের ব্যাপারটা, এটা একটা সময় সাপেক্ষিক ব্যাপার, এবং হয়তো প্রত্যেকটি মানুষের কাছে অর্থনৈতিকভাবে অতটা সময় বা অতটা ক্ষমতা থাকে না যে সে একটা মামলা নিয়ে কোর্টের কাছে 10 বছর 20 বছর অবধি মামলাটা টেনে যাক। সেই ক্ষেত্রে এই যে অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশনের ব্যাপারটা, যেটা আজকে খুব গুরুত্বপূর্ণভাবে প্রচলিত, যেখানে নেগোসিয়েশন আসতে পারে, যেখানে মিডিয়েশন আসে, যেখানে আরবিট্রেশন আসে, যেখানে কনসিলিয়েশন আসে, এই জিনিসগুলো কিন্তু আজকের দিনে এই কর্পোরেটের পরিপ্রেক্ষিতে আমরা খুব বেশিভাবে আলোচনা করি। কিন্তু এটা আমার বলে রাখা দরকার যে আমরা যখন শ্রম আইন পড়ছি, এবং এই আইনটি তো বেশ পুরনো, 1947 সালে ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্ট তৈরি করা হয়, এবং ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউটস অ্যাক্ট যখন নির্মাণ করা হয়, এই প্রত্যেকটি ব্যাপার, সেটা কালেকটিভ বার্গেনিংই হোক, সেটা এই সালিশের ব্যাপারটাই হোক, যেমন নেগোসিয়েশন হোক, আরবিট্রেশন হোক, কনসিলিয়েশন হোক, অথবা নর্মাল মিডিয়েশন হোক, এই সমস্ত পদ্ধতিগুলি কিন্তু আমাদের লেবার ল অর্থাৎ শ্রম আইন এবং শিল্প সম্পর্কের মধ্যে কিন্তু 1947 সাল থেকে অন্তর্নিহিত ছিল। কর্মীদের অংশগ্রহণকে উৎসাহিত করা, কর্মচারীদের তাদের কাজ সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াতে অংশগ্রহণ করানো, এতে কর্মীদের দায়িত্ববোধ বৃদ্ধি পায় এবং একটি উন্নত কাজের পরিবেশ তৈরি করতে সাহায্য করে। স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারছি, যখন এই যে আমরা এখানে কথাটি ব্যবহার করলাম নেগোসিয়েশন কথাটির মানে কি, যখন উভয় পক্ষের মধ্যে কোনো দ্বন্দ্ব তৈরি হচ্ছে বা উভয় পক্ষ কোনো একটা নির্দিষ্ট বিষয় নিয়ে তারা একমত হচ্ছেন না, তখন সবার প্রথমে চেষ্টা করা হয় যে দুই পক্ষ যাতে একসাথে বসে সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করে, এবং পর্যালোচনার মাধ্যমে যদি জিনিসগুলোকে রিজলভ করা যেতে পারে, মানে তার একটা চুক্তিতে আসা যেতে পারে, বা দুই পক্ষই জিনিসগুলো একে অপরের ব্যাপারটা বুঝে যদি তারা কাজটা এগিয়ে নিয়ে যেতে পারে, শিল্প শান্তি কিন্তু তাতে অতি অবশ্যই বৃদ্ধি পায়। তো এই ক্ষেত্রে একটা খুব প্রয়োজনীয় জায়গা হচ্ছে এই যে কর্মচারীদের কাজ সম্পর্কিত সিদ্ধান্তে তাদেরকে অংশগ্রহণ করতে দেওয়া, অর্থাৎ এমন কিছু কমিটি গঠন হবে প্রত্যেকটি শিল্পের মধ্যে, প্রত্যেকটি ইন্ডাস্ট্রির মধ্যে, যেখানে দুই পক্ষরই রিপ্রেজেন্টেশন থাকবে এবং তারা একে অপরের সাথে সামনাসামনি বসে ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবে। ফলে সেইখানে যখন কোনো সিদ্ধান্ত বা আলোচনার যদি কোনো পরিণতি আসে, এবং সেটা যখন দুই পক্ষই একে অপরের সাথে কথা বলে সেই পরিণতিতে রাজি হচ্ছেন, সেটার কিন্তু অ্যাকসেপ্টেবিলিটি দুই পক্ষের জন্যই বেড়ে যায়, এবং তার ফলে এই যে শিল্প শান্তির ব্যাপারটা নিয়ে যেটাকে কেন্দ্রবিন্দু করে এই পুরো আইনটাকে আমরা গড়ে তুলেছি, বা এই শিল্প সম্পর্কটাই যে গড়ে উঠেছে এই পুরো শিল্প শান্তির চারিপাশ দিয়ে, এই জায়গাটাকে আমরা খুব সুন্দর করে কিন্তু ম্যানেজ করতে পারি। এতে কর্মীদের দায়িত্ববোধ বৃদ্ধি পায় এবং একটি উন্নত কাজের পরিবেশ তৈরি করতে সাহায্য করে। তারপরে অর্থনৈতিক দক্ষতা উন্নত করা, একটি স্থিতিশীল এবং উৎপাদনশীল কর্মপরিবেশ গড়ে তোলা যা নিয়োগকর্তা এবং কর্মচারী উভয়ের জন্যই অর্থনৈতিক প্রবৃত্তি, ওই যে বললাম যে শিল্পে যে দুটি গোষ্ঠী জড়িয়ে রয়েছে,
নিয়োগকর্তা এবং শ্রমিক দুজনের কাছে কিন্তু অর্থনৈতিক বৃদ্ধি লাভটা খুব গুরুত্বপূর্ণ। ফলে সেই অর্থনৈতিক দিক থেকে যখন আমি এই শিল্প শান্তিকে আমি প্ররোচনা করছি, অথবা এই শিল্প সম্পর্কটাকে যখন আমি গড়ে তুলছি এই অর্থনৈতিক প্রবৃদ্ধি, এই অর্থনৈতিক জায়গাটা থেকে বুঝে, তখন কিন্তু তার অ্যাকসেপ্টেবিলিটি, ইমপ্লিকেশন দুটোই কিন্তু বৃদ্ধি পায়। সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করা, সকল কর্মীর জন্যই ন্যায্য ও ন্যায়সঙ্গত আচরণ নিশ্চিত করা, তাদের পটভূমি বা পদ নির্বিশেষে। অর্থাৎ তারা কোথায় চাকরি করছে, তারা কোথায় কাজ করছে, তাদের পদ কি, তারা কত মজুরি পাচ্ছেন, সেইটা নির্বিশেষে তাদেরকে এই পদ্ধতিতে যখন জড়িত করা হয়। আইন ও বিধিমালা মেনে চলা, সকল পক্ষদের প্রাসঙ্গিক শ্রম আইন ও বিধি মেনে চলা নিশ্চিত করে। একটি আইন ও নৈতিক কর্ম পরিবেশ প্রচার করে। উৎপাদনশীলতা এবং দক্ষতা বৃদ্ধি, একটি ইতিবাচক এবং সহায়ক কর্ম পরিবেশ তৈরি করা, যেখানে পজিটিভিটি থাকবে সেরকম একটি কর্ম পরিবেশ, এবং যেখানে কোঅপারেশন থাকবে করা, যা কর্মচারীদের অনুপ্রাণিত করে এবং উৎপাদনশীলতা ও দক্ষতা বৃদ্ধির দিকে পরিচালিত করে। পারস্পরিক শ্রদ্ধা গড়ে তোলা, নিয়োগকর্তা ও কর্মচারীদের মধ্যে আস্থা ও পারস্পরিক শ্রদ্ধার সংস্কৃতি গড়ে তোলা, উন্মুক্ত যোগাযোগ এবং সহযোগিতা প্রচার করে। তাহলে শিল্প সম্পর্কটা আমরা বুঝলাম যে শিল্প সম্পর্কটা ঘিরে রয়েছে এই কেন্দ্রবিন্দুকে, যে প্রথম কথা তো শিল্প শান্তি, এবং দ্বিতীয় হচ্ছে এই যে দুই পক্ষ যারা একটি শিল্পের মধ্যে শিল্পের মধ্যে কাজ করছেন, একদিকে নিয়োগকর্তা এবং অন্যদিকে শ্রমিক, সেই দুজনের যা প্রত্যাশা আছে, যা আশা আছে একে অপরের কাছ থেকে, সেই জায়গাটাকে যাতে অ্যালাইন করা যায়, সেই জায়গাকে যাতে একটা সামঞ্জস্যের মধ্যে আনা যায়, সেইটাই হলো আমার শিল্প সম্পর্ক। তাহলে আমরা যখন শিল্প সম্পর্কটা বুঝে নিলাম, এবং এর আগে যেহেতু আমরা শ্রম আইন নিয়েও বেশ কিছু আলোচনা করেছি, তাহলে এবার আমরা দেখে নিতে পারি যে শিল্প সম্পর্ক এবং শ্রম আইন এই দুটি কিভাবে একে অপরের সাথে সামঞ্জস্য রেখে আইনটি প্রবৃত্তি করা হচ্ছে। শিল্প সম্পর্ক এবং শ্রম আইন এমন দুটি অধ্যয়নের ক্ষেত্র যা একে অপরের সাথে জড়িত, যা কর্মক্ষেত্রের মধ্যে নিয়োগকর্তা, কর্মচারী এবং তাদের প্রতিনিধি যেমন ইউনিয়ন, এদের মধ্যে সম্পর্কের ওপর দৃষ্টি নিবদ্ধ করে। শ্রম আইন এই সম্পর্কগুলিকে নিয়ন্ত্রণ করে, আইনি কাঠামো প্রদান করে এবং শিল্প সম্পর্ক এই পদ্ধতিগুলির মধ্যে বৃহত্তর মিতস্ক্রিয় এবং গতিশীলতাকে অন্তর্ভুক্ত করে। তাহলে আমরা এখানে কি দেখছি যে শ্রম আইন একদিকে যখন আমরা বলছি যে এই সম্পর্কগুলোকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ মজুরি কিভাবে দেওয়া হবে, কতদিনে দেওয়া হবে, কতটা দেওয়া হবে, এই জিনিসগুলোকে যখন নির্ধারণ করা হচ্ছে আইনি কাঠামোর মধ্যে, অন্যদিকে শিল্প সম্পর্ক কি দেখছে যে এই যে পদক্ষেপগুলি নেওয়া হচ্ছে, এই যে শ্রম আইনের দ্বারা তৈরি এই জিনিসগুলোকে যখন ইমপ্লিমেন্ট করা হচ্ছে, প্রতিটি নিয়োগকর্তাকেই এই জিনিসগুলোকে মেনে চলতে হচ্ছে, সেটা তার দায়বদ্ধতা হয়ে দাঁড়াচ্ছে, আইনি দায়বদ্ধতা। সেই ক্ষেত্রে তাহলে এই পক্ষগুলির মধ্যে বৃহত্তর মিতস্ক্রিয়তা কিভাবে তৈরি হচ্ছে, এবং গতিশীলতাকে স্বাভাবিকভাবেই পরিবর্তন তো হচ্ছেই, এবং আমরা সবাই চাইছি যে সামাজিক এবং অর্থনৈতিকভাবে ভারত আরো এগিয়ে যাক। তাহলে এই যে এই গতিশীলতা, আমরা যে অগ্রসর হচ্ছি একটা স্ট্যান্ডার্ড থেকে, একটা স্ট্যান্ডার্ড অফ লিভিং থেকে আমরা একটা অন্য জায়গায় এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আগে যেমন আমরা বলতাম যে আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, ভারতকে আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলতাম, কিন্তু এখন কিন্তু সেই শব্দটা আর ব্যবহৃত হয় না। আমরা কিন্তু এখন ডেভেলপিং দেশ থেকে আমরা কিন্তু এখন চেষ্টা করছি অগ্রসর হতে ডেভেলপড, যদিও আমরা হয়ে উঠিনি পুরোটা, কিন্তু সেই অগ্রসরটা কিন্তু আমাদের ইকোনমিক পলিসি থেকেই হোক, বা আমাদের এই লেবার পলিসি থেকেই হোক, বা আমাদের বাকি আইন এবং নীতি থেকেই হোক, সেগুলো কিন্তু খুব পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি। ফলে এই যে অগ্রশীলতা বা এই যে এই গতিশীলতা, এই জিনিসগুলোকে অন্তর্ভুক্ত করছে এই যখন আমি শিল্প সম্পর্কের এবং শ্রম আইনের কথা যখন আমি একে অপরের সাথে আমি জুড়ে দিচ্ছি।
মূলত শ্রম আইন নিয়ম নির্ধারণ করে এবং শিল্প সম্পর্কগুলির ক্ষেত্রে কিভাবে এই নিয়মগুলি প্রয়োগ করা হয় সেটা নির্মাণ করে। তাহলে শ্রম আইন কি করে? নিয়মগুলিকে নির্ধারণ করে, এবং শিল্প সম্পর্ক কি করে? এই যে নিয়মগুলি বানানো হলো সেইগুলো প্রয়োগ কি করে হবে সেইটা নির্মাণ করে। ফলে বুঝতে হবে যে এই শিল্প সম্পর্ক এবং শ্রম আইন দুটিকে একে অপরের সাথে খুব গভীরভাবে কিন্তু জড়িত রয়েছে। যেখানে শ্রম আইন তৈরি করছে প্রোটেকশনের জন্য, শ্রমিককে একটা জায়গায় দাঁড় করানোর জন্য, বা শ্রমিককে আরো উন্নত মানের জীবনযাপন যাতে সে করতে পারে সেই প্রচেষ্টার জন্য। অন্যদিকে শিল্প সম্পর্ক কিন্তু সেই জিনিসগুলোকে শিল্পের মধ্যে অন্তর্নিহিত করে দুই পক্ষ কিভাবে একে অপরের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করবে, দুই পক্ষ কি করে একে অপরের প্রতি শ্রদ্ধা এবং একটি শান্তিপূর্বক পরিস্থিতি তৈরি করবে সেই বিষয়ে শিল্প সম্পর্ক বা ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস সেটা নিয়ে দেখছে। এছাড়া শ্রম আইন অন্বেষণ করে যে বাস্তবে এই সম্পর্কগুলি কিভাবে প্রচলিত হয়। অতএব শ্রম আইন শিল্প সম্পর্ক অনুশীলনে আইনের ভিত্তি প্রদান করে। খুব খুব প্রয়োজনীয় একটা জায়গা, যে আইনের ভিত্তিটা যেটা শিল্প সম্পর্কে সেটা কিন্তু শ্রম আইনে ক্রিয়েট করে। অর্থাৎ লেবার লজ কিন্তু তৈরি করছে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনসের আইনি ভিত্তি। এই জায়গাটা বোঝা দরকার। যৌথ দর কষাকষি এবং বিবাদ নিষ্পত্তির মতো শিল্প সম্পর্কের বিষয়গুলি প্রায় শ্রম আইনের কাঠামো দ্বারা প্রচলিত হয়। কার্যকর শিল্প সম্পর্ক শ্রম আইনের সাথে আরো ভালোভাবে সম্মতি, ইতিবাচক ব্যবস্থা এবং উৎপাদনশীল কর্ম পরিবেশে প্রচলিত করতে পারে। মূলত শ্রম আইন খেলার নিয়ম প্রদান করে, অন্যদিকে শিল্প সম্পর্ক সেই খেলার অনুশীলন, যার লক্ষ্য সকলের জন্য একটি ন্যায্য এবং উৎপাদনশীল কর্মক্ষেত্র অর্জন করা। তাহলে এই জায়গাটা যখন আমরা বুঝে গেলাম যে শ্রম আইন এবং ইন্ডাস্ট্রিয়াল রিলেশন অর্থাৎ শিল্প সম্পর্ক দুটি কিভাবে একে অপরের সাথে জড়িত আছে, এবং দুটি একটা ধারণারই দুটি আলাদা আলাদা অংশ, এই জায়গাটা যখন আমরা বুঝলাম তার পরিপ্রেক্ষিতে তাহলে আমরা এবার দেখব যে এই শ্রম আইনের আইন শাস্ত্রতে কি। আইন শাস্ত্র অর্থাৎ জুরিসপ্রুডেন্স। তাহলে জুরিসপ্রুডেন্সটা দেখার জন্য আমরা হালকা করে বুঝে নেব যে এই শ্রম শাস্ত্রটি কি কি জিনিসের উপর বা কি কি ধারণার উপর নির্ধারিত। তাহলে শ্রম আইন যা নিয়োগকর্তা এবং কর্মচারীদের মধ্যে সম্পর্ক নিয়ন্ত্রণ করে, শিল্পায়ন অর্থাৎ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং পুঁজিবাদ ক্যাপিটালিজম উত্থান থেকে উদ্ভূত চ্যালেঞ্জ এবং বৈষম্য মোকাবেলা করার জন্য সমৃদ্ধ ইতিহাস গঠন করে। তাহলে যখন আমরা শ্রম আইনের কথা বলছি সেটি কখন থেকে শুরু হয় বা কোথা থেকে তার উৎপত্তি। এই যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সময় আমাদের সমাজে তো প্রথম থেকেই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ছিল না, এবং যেহেতু প্রথম থেকেই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ছিল না, এই শ্রম আইনের উৎপত্তি কিন্তু সেই সময় থেকে যখন থেকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শুরু হয়। তার আগে কিন্তু লেবার ল বিশেষভাবে পৃথিবীতে কিন্তু ছিল না। এবং পুঁজিবাদ ক্যাপিটালিজম কথাটা কেন আনছি, কারণ ক্যাপিটালিজমের মধ্যে যে অন্তর্নিহিত কিছু ধারণাগুলি রয়েছে, যেখানে একটি শ্রেণীকে বলা হচ্ছে যে তারা এই যে শিল্প, সেই শিল্পের ওই গোষ্ঠীটি সেই শিল্পকে ওন করে, শিল্পের মালিক হয়ে দাঁড়ায়, এবং অন্যদিকে বেশ কিছু লোক, ওই বটম অফ দ্য পিরামিডের যে কনসেপ্টটা আমরা এর আগেও আলোচনা করেছিলাম, বেশিরভাগ লোকই সমাজে সেই গোষ্ঠীতে রয়েছেন যারা এই শিল্পের অর্থাৎ এই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। ফলে এই যে এই ক্যাপিটালিজমের দ্বারা যে তৈরি হচ্ছে এই দুটি আলাদা আলাদা শ্রেণী, দুটি আলাদা আলাদা বর্গ, এই বর্গগুলির মধ্যেই যে দ্বন্দ্বটি তৈরি হচ্ছে সেই দ্বন্দ্ব থেকে কিন্তু শ্রম আইনের আইন শাস্ত্রটি আমরা দেখে নেব, বা বলা যেতে পারে যে শ্রম আইনের যে উৎপত্তি বা শ্রম আইনের যে আইন শাস্ত্র সেটা কিন্তু এই পরিপ্রেক্ষি থেকেই আমাদেরকে বুঝতে হবে। ফলে এই যে বৈষম্য একটা তৈরি হচ্ছে বা একটা চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, সেগুলোর মোকাবেলা করার জন্যই কিন্তু এটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে
শ্রম বিধিগুলি শ্রমিকদের শোষণ থেকে রক্ষা করার উপরে দৃষ্টি নিবদ্ধ করেছিল, বিশেষ করে শিল্প বিপ্লব অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময়। ফলে আধুনিক শ্রম আইনের শুরু বলতে গেলে শিল্প বিপ্লবের সময় থেকে, এটাও খুব গুরুত্বপূর্ণ জায়গা। তবে সময়ের সাথে সাথে এই আইনগুলি কর্মক্ষেত্রের নিরাপত্তা, মানে বুঝতে হবে যে যখন আইনটি তৈরি হলো, যখন সারা পৃথিবী এটা বুঝতে পারলো যে একটা শ্রম আইনের প্রয়োজন, সেই সময় কিন্তু শ্রমিকদের রক্ষাটাই ছিল সব থেকে বেশি প্রয়োজনীয় জায়গা, সব থেকে বেশি প্রয়োজনীয় ধারণা, যার জন্য এই আইনগুলি তৈরি হয়। কিন্তু সময়ের সাথে সাথে যেমন ভাবে অর্থনৈতিক এবং সামাজিক ব্যবস্থাগুলি পরিবর্তন হতে শুরু করলো, তখন কিন্তু এটি আরো বৃদ্ধি পেল। ফলে শুধু রক্ষার মধ্যে সীমিত থাকলেও এই ব্যাপারটা সেটা নয়, সে রক্ষার থেকে ঊর্ধ্বে গিয়েও কিন্তু এই কর্মক্ষেত্রের নিরাপত্তা, ন্যায্য মজুরি, যৌথ দর কষাকষি সহ বিস্তৃত বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করার জন্য এই আইনগুলি প্রসারিত হলো। প্রাথমিক উৎপত্তি এবং শিল্প বিপ্লব। তাহলে এবার দেখি শিল্প বিপ্লবের সাথে, যেমন একটু আগেই বললাম যে এই লেবার ল এর কনসেপ্টটি, শ্রম আইনের যে ধারণাটি, এটি শিল্প বিপ্লব থেকে শুরু হয়। তাহলে কিভাবে এটার একটা আমরা একটু দেখব সময়ের সাথে কিভাবে এটা বৃদ্ধি পেল। তাহলে প্রাক শিল্প সমাজ কি ছিল? কিছু পণ্ডিত শ্রম বিধিমালাকে প্রাচীন সভ্যতা যেমন ব্যাবিলন এবং ভারতের মনুর আইন থেকেও শুরু করে, যা শ্রম ব্যবস্থানের সম্পর্ককে সম্বোধন করে। কিছু কিছু হয়তো এরকম স্কলার্সরা রয়েছেন যারা বলছেন যে লেবারের যেই কনসেপ্টটা, অর্থাৎ শ্রমের যেই ধারণাটি, সেটা কিন্তু এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের আগেও ছিল। কিন্তু এই শিল্প বিপ্লবের আগে যেই অর্থে আমরা শ্রমটাকে বুঝতাম বা তার ব্যাখ্যাটা আমরা যেইভাবে দেখতাম, সেটা কিন্তু সম্পূর্ণভাবে না বললেও অন্তত একটি বড় মাত্রায় পরিবর্তন ঘটেছে শিল্প বিপ্লবের পরে। তাহলে শিল্প বিপ্লব যখন ঘটলো, তারপরে তাহলে কি দাঁড়ালো? এই 18 শতকের শিল্প বিপ্লবের উল্লেখযোগ্য পরিবর্তন এনেছিল, যার মধ্যে ছিল ব্যাপক উৎপাদন, নগরায়ন এবং কারখানার উত্থান। এই যুগে শ্রমিকদের ব্যাপক শোষণও দেখা গিয়েছিল, যার মধ্যে ছিল দীর্ঘ সময় ধরে কাজ করা, কম মজুরি এবং বিপজ্জনক কর্মপরিবেশ। এটা আমরা খুব ভালো করে বুঝতে পারি যখন নতুন নতুন মেশিনগুলো আবিষ্কার হয় এবং কারখানাগুলো যখন তৈরি হয়, তখন তো শ্রমিকরা স্বাভাবিকভাবেই কাজ করতে পারতেন না, এবং মেশিনগুলো অতটা ভালো করে আমরা ডেভেলপ করতে পারিনি, টেকনোলজি অতটাও আসেনি যে সেগুলো আমরা সেফ মেজার নিয়ে আমরা সেগুলো চালাতে পারি। ফলে যেই কর্মীরা, যেই শ্রমিকরা সেই সময় সেই মেশিনগুলিতে কাজ করতেন, অনেক সময় দেখা গেছে, বেশিরভাগ সময় দেখা গেছে যে বিপজ্জনক একটা পরিবেশ তৈরি হয়েছে, এবং তাতে প্রচুর এরকম নজির রয়েছে যেখানে শ্রমিকদের মৃত্যুও ঘটে থাকে। তাহলে প্রাথমিক আইনটা কি? প্রাথমিক শ্রম আইনগুলি মূলত শিল্পায়নের অতিরিক্ত কাজের প্রতিক্রিয়া ছিল, যেখানে সরকার শ্রমিকদের নির্যাতন থেকে রক্ষা করার জন্য নিয়ম কানুন প্রণয়ন করেছিল। উদাহরণস্বরূপ ভারতের কারখানা আইন, যেটা প্রথম আসে, যা শিশু শ্রম, কর্মঘণ্টা এবং ওভারটাইমের মতো বিষয়গুলিকে সম্বোধন করে। উন্নয়ন এবং সম্প্রসারণ, শ্রমিক অধিকারের ওপর মনোযোগ। সময়ের সাথে সাথে শ্রম আইনগুলি কেবল মৌলিক সুরক্ষা নয়, বরং কর্মক্ষেত্রে কর্মীদের সংগঠিত হওয়ার, সম্মিলিতভাবে দর কষাকষি করার এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় অংশগ্রহণের অধিকারও সম্বোধন করে। সম্মিলিত দর কষাকষির বিবর্তন। সম্মিলিত দর কষাকষি, যেখানে শ্রমিকরা ইউনিয়নের মাধ্যমে নিয়োগকর্তাদের সাথে আলোচনা করে কর্মপরিবেশ এবং মজুরি উন্নত করার জন্য একটি প্রক্রিয়া হিসেবে বিশিষ্টতা অর্জন করে। কভারেজ সম্প্রসারণ। শ্রম আইন কৃষি, খনি এবং জনসেবা সহ বিভিন্ন শিল্প, পেশা এবং অন্যান্য শ্রমিকদের অন্তর্ভুক্ত করার জন্য প্রসারিত হয়েছে। আন্তর্জাতিক প্রভাব। আন্তর্জাতিক শ্রম সংস্থা অর্থাৎ ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের মতো আন্তর্জাতিক সংস্থানগুলো বিশ্বব্যাপী মান নির্ধারণ করে এবং শ্রম আইন
গ্রহণের প্রচারে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করেছে। এবার ভারতের শ্রম আইন ও আইনশাস্ত্রটা আমরা দেখে নেব। ঔপনিবেশিক যুগ। ভারতে শ্রম আইন প্রাথমিকভাবে ব্রিটিশ ঔপনিবেশিক অর্থাৎ কলোনিয়াল আমলে পরিবর্তিত হয়। প্রায়ই দেখা যায় যে ব্রিটিশ নিয়োগকর্তাদের স্বার্থ রক্ষার জন্য এই প্রাথমিক আইনগুলি তৈরি হয়েছিল। স্বাধীনতার পরবর্তীকালে এই জিনিসটা, এই ধারণাটি পরিবর্তন ঘটেছে। ভারতের স্বাধীনতার পর 1950 সালে সংবিধানে মৌলিক শ্রম অধিকার অন্তর্ভুক্ত করা হয়, যার মধ্যে রয়েছে ইউনিয়ন গঠনের অধিকার, কর্মক্ষেত্রে সমতা এবং জীবিকা নির্বাহের অধিকার। উন্নয়ন আরেকটি জায়গা যেখানে সকলের জন্য উন্নত কর্ম পরিবেশ নিশ্চিত করার জন্য ভারতীয় শ্রম আইনগুলি বিকশিত হচ্ছে। তাহলে মূল দিকগুলি কি সেটা আমরা দেখে নেব। যে এই যে আমরা যখন আইন শাস্ত্রের কথা বলছি এবং নির্দিষ্টভাবে যখন ভারতের আইন শাস্ত্রের কথা বলছি, তখন তার গুরুত্বপূর্ণ দিকগুলো কি সেটা আমরা এখন আলোচনা করব। প্রথমত, সাংবিধানিক কাঠামো। এটি অত্যন্ত প্রয়োজনীয়। আমরা জানি যে দেশের সব থেকে গুরুত্বপূর্ণ, যাকে আমরা বলি বেসিক আইন, সেটা হচ্ছে আমাদের সংবিধান। তাহলে সাংবিধানিক কাঠামোতেও কিন্তু শ্রম সম্পর্কিত বেশ কিছু জিনিস রয়েছে। তাহলে ভারতীয় সংবিধান শ্রম আইনের জন্য একটি বৃত্তি প্রদান করে, যেখানে সাম্য, সমিতির স্বাধীনতা এবং শোষণের বিরুদ্ধে সুরক্ষার মতো মৌলিক অধিকারের নিশ্চয়তা দেওয়ার বিধান রয়েছে। দ্বিতীয়ত, আইন অতি অবশ্যই অসংখ্য কেন্দ্রীয় এবং রাজ্যের আইন শ্রমের বিভিন্ন দিকগুলোকে সম্বোধন করে। ফলে আইন শাস্ত্রের মধ্যে সংবিধান যেমন একটা গুরুত্বপূর্ণ জায়গা ধরে বসে আছে, তেমন আইনগুলিরও কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। তাছাড়াও আইন ছাড়াও রয়েছে প্রচুর নীতি, অর্থাৎ যাকে আমরা ইংরেজিতে বলে থাকি পলিসি। তাহলে জাতীয় নীতি বা পলিসিগুলো শ্রম আইন শাস্ত্রকে গুরুতরভাবে প্রভাবিত করে। বিচার বিভাগের ব্যাখ্যা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। আইনটা শুধু তৈরি করলেই তো হলো না, বা নীতিটাও শুধু বানিয়ে দিলেই হলো না। আইনই বলি বা নীতিই বলি, সবকিছুই কিন্তু প্রযোজ্যতা তার সেটা কত ভালোভাবে প্রয়োগ করা হচ্ছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যদি সেটা প্রয়োগ না হচ্ছে, অর্থাৎ যে অধিকারগুলি আইন দিচ্ছে শ্রমিকদেরকে বা যে কোনো গোষ্ঠীকেই, সেই অধিকারগুলি যখন প্রতিফলিত হচ্ছে না, বা সেটা যখন তাকে দেওয়ার থেকে ডিনাই করা হচ্ছে, সেই ক্ষেত্রে আইনের এই বিচার বিভাগের ব্যাপারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। তো আইনের ব্যাখ্যা এবং শ্রম সম্পর্কিত বিভিন্ন বিষয় ঘোষণার মাধ্যমে শ্রম আইন শাস্ত্র গঠনের বিচার বিভাগ ভীষণ গুরুত্বপূর্ণ একটি জায়গা বা ভূমিকা পালন করে। বিবর্তন। পরিবর্তিত অর্থনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক শ্রম মানদণ্ডের সাথে খাপ খাইয়ে নিয়ে সময়ের সাথে সাথে শ্রম আইন শাস্ত্রের বিবর্তন হয়েছে। এই বিষয়টা নিয়ে আগেও আলোচনা করেছি যে যখন আমরা একটি সমাজের অর্থনৈতিক অথবা সামাজিক ব্যবস্থাগুলিকে আমরা যখন দেখছি বা ব্যাখ্যা করছি, তার পরিপ্রেক্ষিতে এক সময় হয়তো একটি আইন খুব গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু হতে পারে সময়ের সাথে সাথে সেই আইনটি পরিবর্তন করা দরকার, এবং পরিবর্তন তো অত্যন্ত প্রয়োজনীয়। ফলে আইনের ক্ষেত্রেও কিন্তু এইটা খুব নির্দিষ্টভাবে প্রযোজ্য। একটি আইন যেটা হয়তো 100 বছর আগে বানানো হয়েছিল, সেই আইনটি দিয়ে আজকেও প্রযোজ্য হবে ওইভাবেই যে আমি তাকে প্রয়োগ করতে পারবো, তার কিন্তু কোনো অর্থ নেই। আইনকেও কিন্তু সময়ের সাথে, অর্থনৈতিক ব্যবস্থার সাথে, সামাজিক ব্যবস্থার সাথে, সাংস্কৃতিক ব্যবস্থার সাথে পরিবর্তন হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে সেই ক্ষেত্রে এই যখন আমি কোডের গুলোর কথা বলছি, এই যে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোড নিয়ে আমরা এখন আলোচনা করছি, এই যে কোড যখন আমরা এনেছি, বেশ কিছু নীতি, বেশ কিছু সংজ্ঞা আমরা কিন্তু এখানে পরিবর্তন করেছি। যে সংজ্ঞাগুলি হয়তো আজ থেকে 70 বছর, 80 বছর, কখনো কখনো 100 বছর আগেও যেগুলো হয়তো প্রযোজ্য ছিল, সেগুলো আজকের দিনে নাও প্রযোজ্য থাকতে পারে। অথবা নতুন কোনো বিষয় সেই ধারণাগুলির মধ্যে কিন্তু আমাদেরকে জোড়ার প্রয়োজন হতে পারে। ফলে এই উভয় দিকগুলো দেখে, এবং একাধিক দিক এর মধ্যে রয়েছে, সেগুলোর জন্য কিন্তু এই আইন শাস্ত্রের পরিপ্রেক্ষিটা বোঝা এবং বুঝে নতুনভাবে আইন প্রণয়িত করা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং
আমি শেষ পয়েন্টটা অবশ্যই বলবো যে এটা হচ্ছে শিল্প সম্পর্ক। আইন শাস্ত্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক, যেখানে শ্রম আইনের কেন্দ্রবিন্দুও তাই, এবং শ্রম আইনকে আরো বেশি ভালো করে যদি আমাকে ইমপ্লিমেন্ট করতে হয়, তার যে বৃত্তি সেটাও কিন্তু এই শিল্প সম্পর্ক। তাহলে সেটা কি? 1947 সালে যে শিল্প বিবাদ আইনের মতো আইনগুলি শিল্প সম্পর্ক নিয়ন্ত্রণ এবং নিয়োগকর্তা ও কর্মচারীদের মধ্যে বিরোধ নিষ্পত্তির কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এবং এই আইনগুলি আজকের দিনে যখন আমি কোড অন ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস নিয়ে যখন আমরা আলোচনা করছি, এই একই আইনগুলি কিন্তু আমরা এর মধ্যে অন্তর্নিহিত করেছি। এবার যখন আমি আইন শাস্ত্রের কথা বলছি, অথবা যখন আমি ভারতে কিভাবে এই শ্রম আইন এবং শিল্প সম্পর্কিত আইনগুলি কিভাবে আমরা প্রয়োগ করছি, কিভাবে রচনা করছি, কিভাবে নির্ধারণ করছি, সেই বিষয়ে আমরা যখন আলোচনা করছি, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু যে আন্তর্জাতিক শ্রম সংস্থা এতে কিভাবে যোগ দিয়ে থাকে, বা আমরা এই ILO ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের দ্বারা কিভাবে প্রভাবিত হলাম। তাহলে সেই জায়গাটা আমরা কিভাবে দেখি। তাহলে প্রথমে দেখি যে আন্তর্জাতিক শ্রম সংস্থাটা কি বা কিভাবে তৈরি হয়, নির্ধারিত হয়। আন্তর্জাতিক শ্রম সংস্থা অর্থাৎ ILO জাতীয় সংঘের প্রাচীনতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষায়িত সংস্থাগুলির মধ্যে একটি। এর মূল লক্ষ্য হলো সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচার এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানব ও শ্রম অধিকারকে প্রচার করা। আমি এই বিষয়টা নিয়ে আগেও বলেছি যে মানব অধিকার এবং শ্রম অধিকার এই দুটি কিন্তু একে অপরের সাথে জড়িয়ে রয়েছে, এবং বেশ গভীরভাবে এই দুটির কিন্তু একটা সম্পর্ক আমরা গঠন করতে পারি। তাহলে এই যে মানব অধিকার শ্রম অধিকারের মধ্যে জড়িত রয়েছে, ফলে যখন আমি আন্তর্জাতিক স্তরে যখন আমি এই শ্রম আইনের কথা ভাবছি, তখন কিন্তু মানব অধিকারটি স্বীকৃতি স্বাভাবিকভাবেই এর মধ্যে চলে আসে। প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তির পর ভার্সাইলেস চুক্তির অংশ হিসেবে 1919 সালে ILO প্রতিষ্ঠিত হয়েছিল। এবার জাতীয় সংঘ অর্থাৎ UNO কিন্তু 1945 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ILO সেটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল 1919 সালে। 1919 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়, তখন এই সারা পৃথিবীতে শান্তি বজায় রাখার জন্য যে সংগঠনটি তৈরি হয়েছিল সেটাকে আমরা বলে থাকি লিগ অফ নেশনস। তাহলে ILO সেই লিগ অফ নেশনস এর সাথে কিন্তু তৈরি হয়েছিল। কিন্তু পরবর্তীকালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় 1942 সালে, এবং পৃথিবী এটা দেখে যে এই লিগ অফ নেশনসকে যেই কারণে তৈরি করা হয়েছিল সেই কারণটা সে রাখতে পারেনি, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধকে সে আটকাতে কিন্তু সামর্থ্য হয়নি। সেই কারণে লিগ অফ নেশনস ডিসইন্টিগ্রেট হয়ে যায়, সেটা ভেঙে যায়। কিন্তু একমাত্র একটি সংস্থা লিগ অফ নেশনস এর মধ্যে, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, সেটাকে কিন্তু ডিসইন্টিগ্রেট বা ভেঙে দেওয়া হয়নি, এবং সেটাকে না ভেঙে দিয়ে সেটাকে তুলে নতুন সংগঠিত 1945 সালে যখন ইউনাইটেড নেশনস যখন নির্ধারণ করা হলো, সেইখানে কিন্তু ILO একটা জায়গায় ILO কেও কিন্তু তার একটা অর্গান হিসেবে আমরা নির্মাণ করলাম। আন্তর্জাতিক শ্রম সংস্থা সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত, অর্থাৎ এর হেডকোয়ার্টার সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত। মোট সদস্য হলো 187। এটি ছিল প্রথম আন্তর্জাতিক সংস্থা যার ত্রিপক্ষীয় কাঠামো, অর্থাৎ যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি ট্রাইপার্টাইট, যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল এক হচ্ছে সরকার, দুই হচ্ছে নিয়োগকর্তা অর্থাৎ এমপ্লয়ার, এবং তৃতীয় হচ্ছে শ্রমিক। অর্থাৎ এই আন্তর্জাতিক শ্রম সংস্থা যখন নির্মাণ করা হলো, আন্তর্জাতিক শ্রম সংস্থা এটা বলল যে যে কোনো বিবাদ বা যে কোনো দ্বন্দ্ব যেটা তৈরি হচ্ছে এই দুই গোষ্ঠীর মধ্যে, যেটা নিয়োগকর্তা একদিকে এবং অন্যদিকে হচ্ছে
ওয়ার্কার অথবা শ্রমিক, সেই ক্ষেত্রে সরকারেরও কিন্তু একটা দায়িত্ব থেকে যায়। এবং সেই কারণে এই যে এই পরিকাঠামোটি তৈরি করলো ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, সেখানে কিন্তু ট্রাইপার্টাইট বডি হিসেবে সেটাকে তৈরি করা হলো, অর্থাৎ তার কাঠামোটা ছিল ত্রিপক্ষীয়, যেখানে সরকারকেও একটা গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া হলো। আন্তর্জাতিক শ্রম সংস্থা বিশ্বজুড়ে ন্যায্য, নিরাপদ এবং মানবিক কর্মপরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জাতীয় সংঘের একমাত্র ত্রিপক্ষীয় সংস্থা হিসেবে এটি আন্তর্জাতিক শ্রম আইন নির্ধারণ করার এবং সামাজিক ন্যায় বিচার প্রচারের জন্য সরকার, নিয়োগকর্তা এবং শ্রমিকদের একত্রিত করে। মূলত সামাজিক ন্যায় বিচার প্রচার শ্রমিকদের অধিকার রক্ষা এবং বিশ্বব্যাপী টেকসই অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নকে উৎসাহিত করার জন্য আইএলওর কাজ অপরিহার্য। লিগ অফ নেশনস ভেঙে যাওয়ার পরেও আইএলও জাতীয় সংঘের অর্থাৎ ইউএন এর একটি বিশেষায়িত সংস্থা হিসেবে কাজ করে চলেছে। অতএব আইএলও জাতীয় সংঘের আগেও বিদ্যমান ছিল। এর গুরুত্বপূর্ণ কাজ এবং প্রভাবের কারণে এটি বাতিল করা হয়নি। এখানে বুঝতে হবে, এখানে একটু ব্যাখ্যা করা দরকার যে যখন পুরো লিগ অফ নেশনসটাকে ডিসইন্টিগ্রেট বা ভেঙে দেওয়া হলো, সেইখানে একটি মাত্র অর্গান, যেটা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, তাকে আমরা কেন ভাঙলাম না? বা নতুন করে যখন ইউএনও গড়ে উঠলো, সেই সময় আমরা একটা নতুন শ্রমের পরিপ্রেক্ষিতে কোনো সংস্থাকে কেন গড়ে তুললাম না? এই জায়গাটা বোঝার জন্য বুঝতে হবে যে আইএলও একমাত্র সংস্থা ছিল লিগ অফ নেশনসের অন্তর্ভুক্ত, যে একটা ভীষণ বড় মাত্রার লোকজনকে নিয়ে প্রথম কথা তো তারা দেখছিল বা ডিল করছিল। এবার এই যে শ্রমিক শ্রেণী, যেহেতু ওই যে বটম অফ দ্য পিরামিডের কনসেপ্টটা আবার আসছে, এই বটম অফ দ্য পিরামিডের যে ধারণাটি, যে পিরামিডের বেসটা যেটা সব থেকে বেশি বৃহত্তর, সেইখানে সেই শ্রেণী, সেই গোষ্ঠীর লোকজনরা যারা নাকি গোটা পৃথিবীতে সব থেকে বেশি মাত্রায়, বেশি মানে ছিল, মানে নাম্বার অফ পিপল, নাম্বার অফ ওয়ার্কার্স যেহেতু সব থেকে বেশি ছিল, সেই কারণে এই সংস্থাটি যে এত একটা গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে কাজ করছিল, তারা রিসার্চ করেছে, তারা কিছু রেকমেন্ডেশনস এনেছেন, তারা প্রচুর আলোচনা করেছেন। বিশ্বস্তরে সেই আলোচনাগুলি বা সেই রেকমেন্ডেশনসগুলি এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে সেই সংস্থাটাকে ভেঙে দিয়ে নতুনভাবে যদি একটা সংস্থা আমরা তৈরি করতামও ইউএনওর আন্ডারে, সে হয়তো ওই হিস্ট্রি বা ওই এক্সপিরিয়েন্সটা সে রিপিট করতে পারতো না। তাহলে এইখান থেকেও বুঝতে হবে যে এই ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনস এর গুরুত্বটা কিন্তু বিশ্ব লেভেলেও, বিশ্বস্তরেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বস্তরে একে বিশাল একটা জায়গা দেওয়া হয়েছে এবং এর একটা সম্মানীয় প্রয়োজন বোঝা হয়েছে, এবং সেই কারণেই একে ডিসইন্টিগ্রেট না করে এর মধ্যে তার যা এক্সপিরিয়েন্স ছিল বা যা সে গবেষণার মাধ্যমে যা সে বুঝতে পেরেছে 1919 থেকে 1945 অব্দি, সেই সমস্ত জিনিসগুলোকে তার মধ্যে কিন্তু রাখা হয়েছে। এবং ইউএনও যখন একটা আন্তর্জাতিক লেভেলে এত গুরুত্বপূর্ণ জায়গা নিচ্ছে, সেখানে আইএলওকে বলা যেতে পারে একমাত্র সংস্থা যেটা স্পেসিফিক্যালি, নির্দিষ্টভাবে শ্রমিকদের জন্য কাজ করে চলেছে। ইউএনও সংস্থার কথা যখন আমরা ভাবছি, আমরা কিন্তু ভেবে থাকি বা জেনে থাকি বা আলোচনা করে থাকি যে সেটা বিশ্ব জুড়ে যাতে শান্তি বজায় থাকে, অর্থাৎ কোনো যুদ্ধ না লাগে বিশ্বে, সেই জায়গাটা, সেই বিষয়টা নিয়ে কিন্তু তার মূল যেটা তার উদ্দেশ্য সেইটা ঘিরে। কিন্তু আইএলওর উদ্দেশ্যটা কিন্তু শুধুমাত্র এই বিশ্ব শান্তি নয়, বিশ্ব শান্তির মধ্যেও এই শ্রমিক শ্রেণীকে তারা কিভাবে প্রোটেক্ট করতে পারে, তাদের উন্নয়ন কি করে করা যেতে পারে এবং তাদেরকে আরো ওপরের দিকে সামাজিক ব্যবস্থাতে তাদেরকে কিভাবে নির্মাণ করা যেতে পারে, সেই বিষয়ে আইএলও নির্দিষ্টভাবে দেখাশোনা করে এবং গবেষণা করে। তাহলে আইএলওর তাৎপর্যটা কি? এক হচ্ছে বিশ্বব্যাপী শ্রমের মান নির্ধারণ করা, সামাজিক সংলাপ এবং ত্রিপক্ষীয়তা অর্থাৎ ট্রাইপার্টাইটিজম প্রচার করা, শালীন কাজ এগিয়ে নেওয়া, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন উৎসাহিত করা, বিশ্বব্যাপী সমস্যাগুলির জবাব দেওয়া।
যেমন একটু আগেই আমি বলছিলাম যে এমন বহু সমস্যা দেখা যায়, নতুন সমস্যা দেখা যায়, অথবা পুরনো যে সমস্যাগুলো ছিল হয়তো সেই সমস্যাগুলোকে সেই অর্থে আর আমরা দেখতে পাচ্ছি না, যখন পরিবর্তিত সামাজিক এবং অর্থনৈতিক ব্যবস্থাগুলিকে আমরা ব্যাখ্যা করছি বা আমরা দেখছি। এবং তার সাথে সাংস্কৃতিক পরিবর্তনও প্রচুর হয়ে থাকে আমাদের সমাজে, এবং সেই সাথে এই যে বিশ্বব্যাপী কিছু সমস্যা, নতুন নতুন সমস্যা দেখা যায়, সেই সমস্যাগুলি নিয়েও কিন্তু আইএলওর একটা প্রচন্ড গুরুত্বপূর্ণ জায়গা আছে। কিছু এরকম সমস্যা দেখা যায় যেটা হয়তো কোনো নির্দিষ্ট দেশকে ঘিরে বা নির্দিষ্ট জায়গাকে ঘিরে, আবার অন্যদিকে এরকমও কিন্তু কিছু সমস্যা দেখা যায় যেটা সময়ের সাথে বৃদ্ধি পায়, যেটা শুধুমাত্র একটা দেশ একটা জায়গা নিয়ে নয়, যেটা সারা পৃথিবীতেই হয়তো দেখা যাচ্ছে বা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। যেমন যদি উদাহরণ আমাকে দিতে হয়, এই ধরুন কোভিডের সময় শ্রমিকদের যেই পরিণতি হয়েছিল, শ্রমিকদের যেই প্রবলেমগুলো হয়েছিল, ভারতে যেমন দেখা গেছে যে লকডাউনের ফলে শ্রমিকরা একটা জায়গায় আটকে যায়, তারা হেঁটে হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। আমাদের কাছে সেরকম কোনো ব্যবস্থা ছিল না, আইনত আমরা জানতাম না যে কোন রাজ্যের কতগুলো শ্রমিক অন্য কোন রাজ্যে গিয়ে কাজ করছে। এই ধরনের একটা জটিল পরিবেশ তৈরি হয়েছিল কোভিড-19 সময়, এবং সেটা কিন্তু শুধু ভারতে তৈরি হয়েছিল তা নয়, এটা কিন্তু সারা বিশ্বের বিভিন্ন জায়গায় তৈরি হয়েছিল। ফলে এখান থেকে কোভিড-19 ফলেও দেখা, এটা একটা আলোচনার বিষয়, পৃথক আলোচনা যদিও, যেখানটাতে কোভিড-19 জন্য নির্দিষ্টভাবে এই যে শ্রমিক সম্প্রদায় রয়েছে তাদের কি কি প্রবলেম হয়েছে বা সেগুলোকে আমরা কিভাবে আগামী দিনে যাতে সেগুলোকে আমরা কিভাবে আটকাতে পারি, সেই বিষয়ে কিন্তু যদি একটা আলোচনা করতে হয়, সেখানে কিন্তু এই বিশ্বস্তরে আন্তর্জাতিক শ্রম সংস্থা অর্থাৎ আইএলওর একটা প্রচন্ড গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। এছাড়াও যদি আমাকে আরেকটা উদাহরণ দিতে হয়, যেমন আমি বলছিলাম যে প্রথম বিশ্বযুদ্ধের পরে যখন 1919-এ আইএলও লিগ অফ নেশনস যখন আমরা নির্ধারণ করলাম, তখন দেখা গেল যে এই যুদ্ধের সময়কালীন শ্রমিকদের অবস্থাটা সব থেকে বেশি খারাপ হয়, কারণ দেশের কাছে তো অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো থাকে না। স্বাভাবিকভাবেই একটা দেশ যখন যুদ্ধে রয়েছে, একটা দেশ যখন যুদ্ধ করছে, তখন অর্থনৈতিক ব্যাপারটা কিন্তু যুদ্ধ কেন্দ্রিকই হয়ে পড়ে। যত অর্থনৈতিকভাবে যতটাই শক্তিশালী হোক না কেন একটা দেশ, যুদ্ধের সময় কিন্তু তার পুরো অর্থটা বা ফাইন্যান্সটা সে কিন্তু চেষ্টা করে যুদ্ধের দিকে বিলিয়ে দেওয়া। ফলে কি হয়, এক নম্বর তো শ্রমিকদের এই যে এই মজুরি, শ্রমিকদের যে প্রোটেকশন, সেই জিনিসগুলো প্রচন্ডভাবে নেগেটিভলি ইম্প্যাক্টেড হয়। এবং সেটা ছাড়াও অনেক সময় দেখা গেছে, এবং প্রথম বিশ্বযুদ্ধে তো এটা ছিলই, দ্বিতীয় বিশ্বযুদ্ধেও দেখা গেছে যে যখন বহু বছর ধরে বা একটা প্রসারিত সময় ধরে যখন যুদ্ধ চলছে, গোটা বিশ্ব জুড়ে যখন যুদ্ধ চলছে, এই যে শ্রমিকদেরকে, মানে যখন ফ্রন্ট লাইন সোলজার্স যখন কমে যাচ্ছে আস্তে আস্তে যুদ্ধের জন্য, তখন কিন্তু এই যে এই শ্রমিক গোষ্ঠীর লোকজনকে তাদেরকে কিন্তু বর্ডারেও পাঠানো হয়েছে। এবং যেহেতু তারা যুদ্ধ লড়তে পারে না, কিন্তু তাদেরকে পাঠানো হচ্ছে নাম্বারস গুলো দেখানোর জন্য, সেই ক্ষেত্রে কিন্তু তাদের একটা শোষণ, তাদের একটা প্রবলেম, তাদের মৃত্যুর রেট, এগুলো কিন্তু প্রচুর হারে বেড়ে যায়। আইএলও এই সম্পর্কিত কাজ প্রথম বিশ্বযুদ্ধের পর থেকেই শুরু করে, এবং এই জায়গাটাকে বুঝেই কিন্তু যখন ইউনাইটেড নেশনস গড়ে ওঠে, আইএলওকে ডিসইন্টিগ্রেট করা হয়নি। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়েও কিন্তু দেখা গেছে যে এই শ্রমিক শ্রেণীকে প্রচন্ডভাবে কিন্তু নির্যাতন এবং শোষণের মধ্য দিয়ে যেতে হয়েছে। তাহলে আন্তর্জাতিক শ্রম সংস্থার মূল উদ্দেশ্যগুলো আমরা এখন সংক্ষেপে দেখে ফেলবো। প্রথম কথা হচ্ছে কাজের পরিবেশ উন্নতি করা হোক, শ্রমিকদের যুদ্ধে অংশ নেওয়া থেকে বিরত রাখা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। বিশ্বব্যাপী শ্রমিকদের প্রতি ন্যায্যতা এবং মানবিক আচরণ প্রচার করা, দিনে 8 ঘন্টার বেশি কাজ থেকে বিরত রাখা, মহিলা এবং শিশুদের জন্য কর্মসংস্থানের শর্তাবলী, যেটা আলাদাভাবে তৈরি হবে, কিছু কাজ, কিছু মেশিন, সেখানে কিন্তু মহিলা বা শিশুদেরকে নিয়োগ করা যেতে পারে না। কর্মক্ষেত্রে নিরাপত্তা, শ্রমিককে পণ্য হিসেবে মানা থেকে বন্ধ করা, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। যে আমি যখন একজন শ্রমিক যখন তার শ্রম দিয়ে কোথাও কোনো কারখানাতে বা কোথাও সে কাজ করছে,
তার শ্রমের বিনিময়ে তো তাকে টাকা দেওয়া হচ্ছে, তাকে তার মজুরি দেওয়া হচ্ছে। তাহলে কি আমি এই শ্রমটাকে দ্রব্য হিসেবে গণনা করব? শ্রমটা তাহলে কি আমার দ্রব্য? অর্থাৎ আমি কি এই শ্রম নামক দ্রব্যটিকে বিক্রি করে আমি টাকা অর্জন করছি? এবং আমি যদি এটাকে দ্রব্য হিসেবে গণ্য করি, তাহলে কিন্তু এর যেটা ভ্যালিউ বলা হয় সেটা কিন্তু কমে যায়। কারণ দ্রব্যের মধ্যে কিন্তু না সুরক্ষা থাকে, দ্রব্যের মধ্যে উন্নয়নের কোনো বক্তব্য থাকে না, এবং দ্রব্যের ধারণাটা কিন্তু একেবারেই মেটেরিয়ালিস্টিক। অথচ যখন আমরা শ্রমের ধারণাটি যখন আমরা দেখছি শ্রম শাস্ত্রের জুরিসপ্রুডেন্স বা শ্রমশাস্ত্রের কনটেক্সটে পরিপ্রেক্ষিতে যখন এই জিনিসগুলো আমরা আলোচনা করছি, আমাদেরকে এটা বুঝতে হবে যে শ্রমটা কিন্তু কোনো দ্রব্য নয়। শ্রমের সাথে কিন্তু একটা মানুষের মানব অধিকার, একটা ব্যক্তির ফিজিক্যাল এবং মেন্টাল ব্যাপারগুলো কিন্তু জড়িত আছে। তো মানসিক ব্যাপার যেখানে জড়িত আছে বা শারীরিক ব্যাপার যেখানে জড়িত আছে একটা শ্রমিকের, সেখানে আমরা এটাকে দ্রব্য বা মেটেরিয়ালিস্টিক অ্যাসপেক্ট থেকে আমরা কিন্তু এটা দেখতে পারি না। আমাদেরকে অতি অবশ্যই এটা নির্ধারণ করতে হবে, এটা বুঝতে হবে যে শ্রম কিন্তু দ্রব্য নয়। প্রথম দিকে যখন এই শিল্প বিপ্লব ঘটে, তখন কিন্তু শ্রমকে দ্রব্য হিসেবেই দেখা হয়, এবং যেহেতু দ্রব্য হিসেবে দেখা হয়, স্বাভাবিকভাবে এই নির্যাতন, এই শোষণ, এই জিনিসগুলো বেড়ে যায়। যখন কোনো শ্রমিকের মৃত্যু ঘটছে, তখন দেখা যাচ্ছে যে কারখানার মালিকদের কিছু যায় আসে না, কারণ আরো শ্রমিক আছে, তাদেরকে দিয়ে কাজ করাবে। সেখানে মানবাধিকারের ব্যাপারটা বা সেখানে মানসিকভাবে সেই ব্যক্তি কতটা জড়িয়ে আছে কাজের সাথে, সেই জিনিসটা কিন্তু আমরা দেখি না বা সেটাকে আমরা গুরুত্বও দিই না। সেই কারণে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে শ্রমকে আমরা কিন্তু পণ্য হিসেবে অথবা দ্রব্য হিসেবে আমরা কিন্তু ভাবতে পারি না। শ্রমের মধ্যে রয়েছে একটা মানুষের মানব অধিকারের জায়গা, একটা মানুষের মানসিক, একজন শ্রমিকের মানসিক এবং শারীরিক ওয়েলবিং, সেটাও কিন্তু এটার মধ্যে খুব গুরুত্বপূর্ণভাবে অন্তর্নিহিত রয়েছে। তারপরে শ্রমের স্বাধীনতা, মর্যাদা এবং সমান সুযোগের ওপরে জোর দেওয়া, শিশু শ্রম নির্মূল করা এবং অভিবাসী অর্থাৎ ইমিগ্রেন্ট শ্রমিকদের অধিকার প্রচার করা। এবার আমরা দেখে নেব আন্তর্জাতিক শ্রম সংস্থার গুরুত্ব। 1 নম্বর হচ্ছে আইএলওর লক্ষ্য হলো নিরাপদ পরিবেশে সকল ব্যক্তিকে উৎপাদনশীল এবং ন্যায্য পারিশ্রমিক প্রাপ্ত কাজের সুযোগ নিশ্চিত করে আরো ন্যায়সঙ্গত এবং শান্তিপূর্ণ বিষয় তৈরি করা। আইএলও 190টিরও বেশি কনভেনশন এবং 200টিরও বেশি সুপারিশ তৈরি করেছে, যা ন্যূনতম শ্রম মান নির্ধারণ করে। শিশু শ্রম নির্মূল বাস্তবায়িত করতে সাহায্য করে, সম্মেলনের স্বাধীনতা প্রচার করে, সংগঠিত এবং যৌথ দর কষাকষির অধিকার প্রচার করে। আন্তর্জাতিক শ্রম সংস্থা ভারতের সাথে কিভাবে জড়িয়ে আছে সেটাও আমরা সংক্ষেপে দেখে নেব। আন্তর্জাতিক শ্রম সংস্থা অর্থাৎ আইএলওর সাথে ভারতের একটি দৃঢ় এবং দীর্ঘস্থায়ী সম্পর্ক রয়েছে। 1919 সাল থেকেই আইএলওর প্রতিষ্ঠাত সদস্য হিসেবে ভারত 1922 সাল থেকে আইএলও পরিচালনার কমিটির স্থায়ী সদস্য। ভারতে আইএলওর একটি অফিস রয়েছে, যা দেশের শ্রম সম্পর্ক যাতে শালীনভাবে চলে, সামাজিক সুরক্ষা বৃদ্ধি পায় এবং সামাজিক সংলাপ উৎসাহিত হয়, সেই দিকেও দৃষ্টি নিবদ্ধ করে। তাহলে এইটার সাথে আমি শেষ করছি আমার 5ম লেকচার। অনেক ধন্যবাদ। I am immensely happy to welcome you to attend my course, which is on the labor laws. So in this course, I will basically be focusing on the 4 codes that has been newly enacted. By attending this course, because I will be focusing on the basic features of the newly enacted labor codes and what are the reforms that we have introduced through these new codes. Additionally, I would also be discussing upon the implications of these laws, and that would help in creating a fair idea and understanding among students regarding these new laws.
I would also like to tell you that this course has been designed in such a way that not only students from law but students from an MHRN and MBA can also attend this course, a great work that through Swayam Prabha IIT Kanpur is doing. So I look forward to welcome you to my course.